আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। শুরুতেই প্রবাস সংবাদ শিরোনাম। নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। দেশের স্বার্থ সবার আগে পররাষ্ট্রনীতি ঘোষণা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। মর্যাদাপূর্ণ ফলের জন্য জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ককেও শুভেচ্ছা। বঙ্গভবনে নতুন সরকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রায় 1000 অতিথিকে আমন্ত্রণের প্রস্তুতি নেওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এবং আনন্দ উচ্ছ্বাসে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন, ভালোবাসার রং ছড়িয়ে নতুন দিনের যাত্রা এগিয়ে যাওয়ার প্রত্যাশা। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের। রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে একটি নিরাপদ দেশ গড়ে তোলাই মূল লক্ষ্যের কথা জানিয়ে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশের স্বার্থ সবার আগে। এই নীতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার প্রসঙ্গে বলেছেন, আইন মেনেই সব করা হবে। আরও জানাচ্ছেন রাহুল রায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। নির্বাচন পরবর্তীতে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবাই সহ দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। দু একদিনের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে রাষ্ট্র পরিচালনায় তার পরিকল্পনা ও অগ্রাধিকারগুলো জানান পরবর্তী প্রধানমন্ত্রী। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্নোত্তরে পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থই সবার আগে রাখার কথা বলেন তিনি। ফরেন পলিসি which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আওয়ামী লীগ নেতাদের বিচার নিয়ে প্রশ্নোত্তরে তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনেই সব হবে। That depends on the legal process, of course. দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। দল মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। দল মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি বিশ্বাস করেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দেশের মানুষের কল্যাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সব উদ্যোগের সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা। মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং নির্বাচনে সাফল্য অর্জনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও প্রধান উপদেষ্টা অভিনন্দন জানিয়েছেন। জামায়াতে ইসলামের আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় এবং ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নতুন সরকারের শপথের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। রমজান শুরু হওয়ার আগেই নতুন সরকার গঠনের সব প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন সরকারকে শপথ পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রিয় দর্শক, দেখুন রফিকুল বাশারের রিপোর্টটি। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় হওয়ার পর সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ পড়াবেন। এর আগে সংসদ সদস্যদের শপথ। তবে স্পিকার, ডেপুটি স্পিকারের পরিবর্তে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা সরকারের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিকল্প হতে পারেন প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার। সচিবালয়ে সাংবাদিকদের এসব বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারে। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারে বা শপথ পাঠ করাতে পারেন। সংসদ সদস্যদের শপথের পর প্রধানমন্ত্রী সহ নতুন সরকারের অন্য সদস্যরা শপথ নেবেন। এসব আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখের অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে, আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য পরিবহন পুলে গাড়ি প্রস্তুত করা হচ্ছে। সরকারি পরিবহন পুলের কর্মকর্তারা জানান, বর্তমান উপদেষ্টাদের অনেকেই ইতিমধ্যে তাদের সরকারি গাড়ি ফেরত দিয়েছেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রাথমিক পর্যবেক্ষণে প্রতিবেদনে নারীর অংশগ্রহণ এবং সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইউই পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাফস। একই দিনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল বলছে, সময়ের বিবেচনায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। পরবর্তী নির্বাচনে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পান্থরমান জানাচ্ছেন। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিশেষ পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 2008 সালের পর পূর্ণাঙ্গ মিশন নিয়ে নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইউরোপীয় ইউনিয়ন, ছিল কমনওয়েলথের পর্যবেক্ষক দলও। প্রাথমিক পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সফল নির্বাচনে অংশ নেয় দেশের মানুষকে সাধুবাদ জানায়। 2008 সালের পর প্রথমবারের মতো একটা
গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা জানা গেলেও নির্বাচন মোটামুটি আন্তর্জাতিক মান এবং দেশের আইন অনুযায়ী হয়েছে, যা কিনা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাত্র 4% নারী প্রার্থীর অংশগ্রহণ, বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা, অনলাইনে বিভ্রান্তিমূলক প্রচার আর কিছু সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন তিনি। একটা রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করার প্রশ্নে বলছি, আমরা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। আমরা দেখতে চেষ্টা করেছি নির্বাচন কেমন হলো। দেখেছি নির্বাচনে মানুষের অংশগ্রহণ। 2000-এর বেশি প্রার্থী ছিল, ভোটারের কাছে চয়েস ছিল। তবে গণতন্ত্র হলো সমতার। অথচ জুলাই আন্দোলনে এত নারীর অংশগ্রহণ থাকা সত্ত্বেও নির্বাচনে নারীর অংশগ্রহণ কম থাকা হতাশার। কমনওয়েলথের পক্ষে পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট কথা বলেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে। The banning of the Awami League. I think all of us are aware that আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বলছি, আমি মনে করি বিষয়টি সবার জানা, কেননা এটা দেশের সাম্প্রতিক ইতিহাসের প্রতিফলন। একে আমরা ইগনোর করতে পারি না। কিন্তু এটাও ঠিক, মানুষ নির্বাচনে এসেছে, ভোটারের সংখ্যা সন্তোষজনক। তবে নবনির্বাচিত সরকারের কাছে আমাদের চাওয়া ও পরামর্শ থাকবে ভবিষ্যতে নির্বাচন সবাইকে নিয়ে করার চেষ্টা করা। গণভোটে হ্যাঁ জয় পাওয়ায় সংস্কার প্রক্রিয়া চলমান রাখার তাগিদ দিয়েছে দুটি পর্যবেক্ষক দলই। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক সিটির গণপরিবহনে গতি ফেরাতে বড় পদক্ষেপ নিলেন সিটি মেয়র জোহরান মামদানি। ব্রঙ্কেস ব্যস্ততম ফোর্ডহ্যাম রোডের বাস পরিষেবা উন্নত করতে এক বিশেষ সংবাদ সম্মেলনে মামদানি বলেছেন, বাসের গতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। সাবেক অ্যাডামস প্রশাসনে বাতিল করা পরিকল্পনা আবারও ফিরিয়ে এনেছেন মামদানি। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ব্রোঙ্কসের ফোর্ডহ্যাম রোডে পার্ক করা একটি এমটিএ বাসের ভেতর আয়োজন করা হয় এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলনের। সেখানেই মেয়র মামদানি ঘোষণা করেন তার নতুন পরিকল্পনার কথা। নিউ ইয়র্ক সিটির অন্যতম ব্যস্ত এই করিডোরে বাস দ্রুত করতে রাস্তাটি নতুন করে ডিজাইন করবে সিটি প্রশাসন। বাস লেনের পরিবর্তন, বর্তমানের রাস্তার ধারের বাস লেন সরিয়ে নেওয়া হবে ট্রাফিকের অভ্যন্তরীণ লেনগুলিতে। এর ফলে রাস্তার পাশের পার্কিং বা বাঁক নেওয়া গাড়ির কারণে বাস আর আটকে থাকবে না। এতে বাসের গতি বাড়বে অন্তত 20%। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির মুখে সাবেক মেয়র অ্যাডামস এই প্রকল্পটি বাতিল করেছিলেন, যা এখন আবার চালু করছেন মামদানি। তবে শুধু গতি নয়, মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে বাস। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির মুখে সাবেক মেয়র অ্যাডামস এই প্রকল্পটি বাতিল করেছিলেন, যা এখন আবার চালু করছেন মামদানি। My team is serious about achieving at least a 20% speed improvement on each of our bus priority projects. Now, making buses free, the place of agreement that both MTA chair and myself have is that this is something that the MTA can only do when we ensure that we provide replacement revenue for what the MTA would make from. তবে শুধু গতি নয়, মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে বাস পরিষেবা। এ বিষয়ে এমটিএ চেয়ারম্যানের সাথে আলোচনা চলছে বলে জানান মামদানি। মেয়র স্পষ্ট করেন, ভাড়া থেকে যে রাজস্ব আদায় হতো তার বিকল্প আয়ের উৎস নিশ্চিত করলেই বিনামূল্যে বাস পরিষেবা চালু করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। তাইওয়ানের সাথে চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে সই করেছেন মার্কিন কর্মকর্তারা। এতে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে চুক্তির আওতায় 2025 সাল থেকে 2029 সালের মধ্যে তাইওয়ানকে মার্কিন পণ্য কিনতে হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, এই চুক্তি তাইওয়ান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে কার্যকর করবে, নির্ভরযোগ্য শিল্প সরবরাহ চেইন গড়ার পাশাপাশি উচ্চ প্রযুক্তি খাতে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে। ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে আরও একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনী হামলায় 3 জন নিহত হয়েছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড এই খবর নিশ্চিত করেছে।
গত বছরের সেপ্টেম্বর থেকে এ অঞ্চলে একের পর এক বিমান হামলায় অন্তত 130 জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। পূর্ব প্রশান্ত ও ক্যারিবীয় এলাকায় এ পর্যন্ত 39টি নৌযানে 37টি হামলার তথ্য পাওয়া গেছে। মানবাধিকার বিশেষজ্ঞরা এসব অভিযানকে বিচার বহির্ভূত হত্যার শামিল বলে মন্তব্য করেছেন। ভেনেজুয়েলার সাথে বিরোধের প্রেক্ষাপটে এলাকায় মার্কিন রণতরী মোতায়েন রয়েছে। চার বছরের পথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরেক দফা ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে মস্কো ও কিয়েভ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন 17-18 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরও বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি, আর ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া দোনবাসের দোনেস্কো অঞ্চলের অবশিষ্ট অংশ ইউক্রেনীয় সৈন্য প্রত্যাহার চাইছে, তবে কিয়েভ একতরফা সরে দাঁড়াতে রাজি নয়। তারা পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছে। এদিকে চলমান হামলায় দুই পক্ষই হতাহত বাড়ছে। কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও এখনও যুদ্ধবিরতির কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব কানাডার দিকে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ট্রমলার রিজ শহরে গত মঙ্গলবারের ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিহত শিশুদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, পুরো কানাডা আজ এই ছোট্ট শহরের পাশে দাঁড়িয়েছে। কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিভিয়ে রাজনৈতিক আক্রমণ এড়িয়ে বলেন, আজ কোনো পক্ষ নেই, কোনো রাজনীতি নেই, কেবল একদল শোকাতুর কানাডিয়ান যারা তাদের সন্তানদের হারিয়েছে। মেয়র ডেরিল ক্রাভোভকার আমন্ত্রণে সাড়া দিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা। তারা একসাথে শহরের শোক সভায় অংশ নেন। যৌথভাবে তারা একটি পুষ্পস্তবক অর্পণ করেন এবং নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। গত 10 ফেব্রুয়ারি কানাডার টামলার রাইজ শহরের টামলার রিজ স্কুল এবং পাশের আবাসিক এলাকায় ভয়াবহ বন্দুক হামলায় 10 জন নিহত হয়েছে। ইটালিতে ক্যাশ বা হাতে হাতে বেতন নেওয়া এখন বিপদে পরিণত হয়েছে। নতুন শ্রম আইন এটি কার্যকর করা হয়েছে। শ্রম আইন কার্যকর করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চলছে প্রশাসনের অনুসন্ধান। এখন থেকে কোনো মালিক তার কর্মীকে নগদে বা হাতে হাতে বেতন দিতে পারবেন না। মালিককে অবশ্যই কর্মীর বেতন ব্যাংক ট্রান্সফার চেক বা প্রিপেইড কার্ডের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক। এই আইন অমান্য করলে মালিক এবং কর্মী উভয় আইনের জটিলতায় পড়তে পারেন। সেক্ষেত্রে নতুন আইনে ক্যাশে বেতন দিলে মালিকদের প্রতিটি কর্মীর জন্য 1500 থেকে 5000 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন আইনটি প্রয়োগে প্রবাসী শ্রমিকরাই বেশি লাভবান হবেন। সেই সাথে ট্যাক্স ফাঁকি রোধ সহ শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। এখন সরকার যে আইন করছে সেই আইনের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বেতনটা চলে আসবে। তো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে চলে আসলে বেতনটা আমরা যারা কাজ করি তাদের জন্য ইন ফিউচারে আমরা যে বোনাসটা পাবো বা আমরা পেনশনে গেলে সরকারি যে টাকাটা আমরা পাওয়ার কথা সেটা আমরা সঠিক উপায়ে পাবো। তো আমি একজন ইটালি প্রবাসী হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আমি এই আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই সরকারের প্রতি আমি সাধুবাদ জানাচ্ছি। যে আইনটি পাশ করেছে আমি এই আইনটিকে শ্রদ্ধার সাথে আমি করছি, মনে করতেছি। কারণ আসলে এই আইনটির দ্বারা আমাদের বিদেশি শ্রমিক যারা এখানে কাজ করেন বাংলাদেশিরা তারা যেমন উপকৃত হবে। বিশ্বনাথের কৃতি সন্তান ও উত্তর বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরহুম নেসার আহমেদ স্মরণে লন্ডনের নাগরিক শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হোয়াটচ্যাপেলের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আশরাফ আলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি AKM ইয়াহিয়া, সহসভাপতি প্রফেসর নুরুল ইসলাম, ট্রেজারার মাসুক আহমেদ অন্যরা। মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আশরাফুর রহমান এবং মাওলানা জালালউদ্দিন কালারুকি। দোয়ায় অধ্যক্ষ নেসার আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরী রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ইটালিয়ার
ইটালির বেলোনিয়ায় প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং আত্মমানবতার সেবায় নিয়োজিত সংগঠন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে নেতারা ফরিদপুরবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও প্রবাসীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। স্থানীয় একটি হল রুমে নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ব্যবসায়ী এবং আঞ্চলিক সমিতির নেতারা ছাড়াও কমিউনিটিতে প্রবীণ ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ইসাক শামীম এবং নবঘোষিত সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলোনিয়া কমিটির ভাইস প্রেসিডেন্ট সান্দ্রা ফাত্তারিনি। আনন্দ উচ্ছ্বাসে উদযাপন হল ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা বৈশাখ ফাল্গুন। সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন হয়েছে। পরিবার পরিজন নিয়ে দিনটিকে রঙিন করে তোলেন রাজধানীবাসী ঢাকার। সুলতানা হিমুর রিপোর্টটি দেখুন। দক্ষিণ হাওয়ায় লেগেছে দোলা, শিমুল পলাশের রঙে রঙিন প্রকৃতি। ঋতুরাজের আগমনে চারপাশের সেই বর্ণের ছটায় আনন্দের ঢেউ নগরবাসীর মনে। নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। ফাল্গুনও ঠিক একইভাবে করছে, তার সাথে ভালোবাসার দিবস যুক্ত হয়ে আরো বেশি দিনটাকে আরো বেশি রঙিন করে তুলেছে। আমি চাই যে নতুন বাংলাদেশ আসলে সেরকম ভাবে না, আমরা যাতে প্রত্যেকটা বসন্ত নতুন বাংলাদেশের মতো করে যাতে পালন করতে পারি। এই দিনটা, আজকের দিনটা কোনোদিন ভুলতে পারবো না। আজকের দিনটা আমি এত মজা করেছি। জনবান্ধব সরকার এবং সংস্কৃতি বান্ধব সরকার, আমরা আশা করি এই সংস্কৃতি বান্ধব সরকার এসে প্রথম কাজ হবে আমাদের যে অনুষ্ঠানগুলো আয়োজন করতাম আমরা, সেই আয়োজনে কোনো বিধিনিষেধ, কোনো বাধা থাকবে না। আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করব। ভালোবাসি যারে তার হতে কি। পয়লা ফাল্গুনের পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে এর আনন্দ, তাই ফুলের দোকানগুলোতে প্রিয়জনের জন্য ফুল কেনার ধুম। ভালোবাসা দিবস তো শুধু প্রিয়জন না, পরিবার, বন্ধু বান্ধব সবই তো আপনার ভালোবাসার মধ্যেই পড়ে। ফুল নিয়ে গেলে সে অবশ্যই আজকে তার মধ্যে একটু স্পেশাল ডে, এই জন্য যে ফুল নিতে আসলাম। সবাইকে দেখে খুব ভালো লাগতেছে, আশেপাশে সবাই যে খুব আনন্দের সাথে ফুল কিনতেছে। রঙিন উৎসবের মতোই বাংলাদেশও নতুন গতিতে রঙিন হয়ে উঠবে, এই প্রত্যাশা নগরবাসীর। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। দেশের স্বার্থ সবার আগে পররাষ্ট্রনীতি ঘোষণা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমির এবং এনসিপির আহ্বায়ককেও শুভেচ্ছা। বঙ্গভবনে নতুন সরকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রায় 1000 অতিথিকে আমন্ত্রণের প্রস্তুতি নেওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এবং আনন্দ উচ্ছ্বাসে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন, ভালোবাসার রং ছড়িয়ে নতুন দিনের যাত্রা এগিয়ে যাওয়ার প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।